नवम श्रेणीर शिक्षार्थी बंधुरा भालो आछो तो सबाई। आज के आमरा आलोचना करब सालोक संश्लेषेर आलोक निरपेक्ष दशाटी निये। एर आगेर क्लासे आमरा आलोचना करेछिलाम सालोक संश्लेषेर प्रथम दशाटी आलोक दशा। तो जारा आगेर क्लासटी ओई भिडियोटी देखोनी तारा ओई भिडियोटी एकबार देखे नेबे। आज के तले आमादेर आलोचनार विषय आलोक निरपेक्ष दशा। आलोक निरपेक्ष दशा लाइट इंडिपेंडेंट फेज बा एर आरेकटी नाम आछे कि बोला हय बोलो तो एके अंधकार दशाओ बोला हय ताई तो 1905 साले विज्ञानी ब्लैकमैन এই বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে ওনার নামানুসারে এই আলোক নিরপেক্ষ দশাকে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। এটা মনে রাখবে যে বিজ্ঞানী ব্ল্যাকম্যানের নাম অনুসারে উনি যেহেতু এই বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন তাই একে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয় এই আলোক নিরপেক্ষ দশাটিকে। এখানে জানতে হবে যে এই দশাটি কোথায় সংঘটিত হয়। তোমরা এর আগে জেনেছো आलोक दशाटी संगठित है क्लोरोप्लास्टेर ग्रानार मध्य और ये आलोक निरपेक्ष दशाटी सम्पन्न है स्ट्रोमार मध्य। तो स्ट्रोमार मध्य सम्पन्न है आलोक निरपेक्ष दशाटी। मने थाकबे सालोक संश्लेषेर अंधकार दशाटी सम्पन्न है स्ट्रोमार मध्य। एखाने मूल घटना की घटे। एखाने मूल घटना घटे CO2 फिक्सेशन माने कार्बन डाइअक्साइडेर स्थितकरण और आरेकटा घटना घटे शर्करा उत्पादन। ये दुटो घटना अंधकार दशार मूल विषय शर्करा उत्पादन। ताहले आलोक निरपेक्ष दशा बा अंधकार दशाते मूल जे घटनाटा घटे सेटा हच्छे कार्बन डाइअक्साइडेर फिक्सेशन बा कार्बन डाइअक्साइडेर स्थितकरण और शर्करा उत्पादन। एर आगे तोमरा जेनेछो आलोक दशाय उत्पन्न हये गेछे अक्सिजेन। ताहले अंधकार दशाय एखाने एकटी प्रश्न पड़े जे अंधकार दशाय की व्यवहृत हय। आगेर दिनेर क्लासटी मने आछे तो सेखाने आमी बोलेछिलाम जे दुटो जिनिस उत्पन्न हयेछिलो जेगुलो अंधकार दशाते व्यवहृत हबे। की बोलो तो आलोक दशाते उत्पन्न दुटो पदार्थ अंधकार दशाय व्यवहृत होबे एटा आमी आगेर दिन क्लासे बोलेछिलाम। सेई दुटो पदार्थ आगे लिखे नेই कि छिलो बिजारित NADPH और आरेकटा जिनिस उत्पन्न हये रयेछिलो ADPH संगे अजैव फसफेट युक्त हये उच्च शक्ति सम्पन्न ATP तैरी हयेछिलो। आलोक दशाय उत्पन्न এই দুটো জিনিস अंधकार दशाय ব্যবহৃত হবে। এখানে কি হয় अंधकार दशार শুরুতেই আলোক দশাটি যেমন কয়েকটি ধাপে ধাপে সম্পন্ন হচ্ছিল अंधकार দশাটিও কয়েকটি ধাপে সম্পন্ন হবে। মূল চারটে ঘটনা এখানে ঘটে। তো ওই যে যেটা বলছিলাম যে अंधकार দশায় কি ব্যবহৃত হয় এইটা আগে জেনে নিই, তারপর আমরা अंधकार दशार ধাপগুলো নিয়ে আলোচনা করব। এখানে কি ব্যবহৃত হয় তাহলে এই দুটো জিনিস তো ব্যবহৃত হবে আমি আলোক দশার সময়ই বলে দিয়েছিলাম বিজারিত NADPH আর উচ্চ শক্তি সম্পন্ন ATP। আর কি ব্যবহৃত হয় পরিবেশ থেকে গৃহীত CO2 আর কোষ মধ্যস্থ RUBP। RUBPর পুরো নাম এখান থেকে পুরো নাম অনেক সময় দেয়। RUBPর পুরো নাম রাইবিউলোজ বিসফসফেট। এই জিনিসগুলো अंधकार दशाয় ব্যবহৃত হয়। তাহলে अंधकार दशाয় ব্যবহৃত উপাদানগুলোর নাম বলতে পারবে কার্বন ডাইঅক্সাইড RUBP বিজারিত NADPH আর ATP। এরপর আমরা জানব যে अंधकार दशाटी চারটে ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হচ্ছে ফিক্সেশন অফ CO2 আর
পিজিএ অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড এর উৎপাদন। তাহলে প্রথমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্থিতকরণ, কার্বন ডাইঅক্সাইডের স্থিতকরণ ও পিজিএ সংশ্লেষ বা পিজিএ উৎপাদন। পিজিএ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড সংশ্লেষ বা উৎপাদন। এখানে কি হয়, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড আর কি বলেছিলাম যে এখানে কি হয়, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে পাতার কোষে বা কোষ মধ্যস্থ যে আরইউবিপি আছে, সেই আরইউবিপির সঙ্গে বিক্রিয়া করে এবং তার সঙ্গে কিছু উৎসেচক এই বিক্রিয়ায় সহায়তা করে। উৎসেচকটির নাম হচ্ছে রুবিস্কো উৎসেচক। তাহলে এই 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 6 অণু আরইউবিপি, এটা কোষের মধ্যে আছে, যেখানে সালোক সংশ্লেষ সম্পন্ন হচ্ছে সেই কোষে আরইউবিপি আছে। এর সঙ্গে উৎসেচকের সহায়তায় রুবিস্কো উৎসেচক তৈরি করে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বনযুক্ত একটা পদার্থ। এই আরইউবিপি ছিল 5 কার্বনযুক্ত পদার্থ। তাহলে 5 কার্বনযুক্ত আরইউবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কি হলো, এই পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোষস্থ যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোষস্থ যৌগের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই ঘটনাটাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্তীকরণ। মনে থাকবে? তাহলে অঙ্গার আত্তীকরণ ঘটনাটা কখন ঘটে? অন্ধকার দশায় ঘটে। কিভাবে ঘটে? কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 5 কার্বনযুক্ত কোষস্থ আরইউবিপি উৎসেচকের উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি করে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডের কার্বন অন্তর্ভুক্ত হয়েছে বলে এই প্রক্রিয়াটিকে বলা হয় অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। এরপর কি হয়, পরবর্তী ধাপে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে ফসফোগ্লিসারলডিহাইড। তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হবে। তাহলে 2 নম্বর ধাপটি হবে পিজিএ মানে অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ। এখানে কি হয়, তাহলে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে পিজিএ, এর সঙ্গে আলোক দশায় উৎপন্ন 12 অণু NADPH, বিজারিত NADPH আর 12 অণু ATP বিক্রিয়া করে কি তৈরি হবে, এখানে আমি এদিকে লিখছি, তৈরি হবে 12 অণু PgALD অর্থাৎ ফসফোগ্লিসারলডিহাইড আর 12 অণু NADPH।
আর 12 অণু এডিপি। তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের যখন বিজারণ হচ্ছে তখন কি হচ্ছে, 12 অণু ফসফোগ্লিসারলডিহাইড পাচ্ছি, আর এখান থেকে পেয়ে গেলাম NADP আর ADP। এই দুটো যৌগ আবার গিয়ে আলোক দশায় ব্যবহৃত হবে। আলোক দশায় আমরা এই দুটোর ব্যবহার দেখেছিলাম। তাহলে এগুলো পুনরায় আলোক দশায় গিয়ে ব্যবহৃত হবে। আর এখানে কি পেলাম, 12 অণু ফসফোগ্লিসারলডিহাইড, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে 12 অণু ফসফোগ্লিসারলডিহাইড তৈরি করেছে। হলো 2 নম্বর ধাপটি। 3 নম্বর ধাপে কি হবে, এই 12 অণু ফসফোগ্লিসারলডিহাইডের মধ্য থেকে 10 অণু ফসফোগ্লিসারলডিহাইড একটি চক্রাকার পথে কয়েকটি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পুনরায় 5 কার্বনযুক্ত RUBP তৈরি করবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় কেলভিন চক্র। তাহলে 3 নম্বর ধাপে হবে RUBP এর পুনঃসংশ্লেষ। কেন পুনঃসংশ্লেষ হচ্ছে, মানে এখানে RUBP আবার তো দরকার, যদি ওরকম কি হলো, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে RUBP ব্যবহৃত হয়ে তৈরি করছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা যখন বারবার সংঘটিত হবে, কোষের মধ্যে RUBP থাকতে হবে। তাহলে RUBPর যাতে ঘাটতি না পড়ে, তাই 3 নম্বর ধাপে কি হচ্ছে, RUBP এর পুনঃসংশ্লেষ, রিসিনথেসিস অফ RUBPর পুনঃসংশ্লেষ, মানে পুনরায় RUBP তৈরি হচ্ছে। এখানে কি হলো, কিভাবে হচ্ছে, যে 12 অণু PgAldehyde ছিল আমাদের, এই 12 অণু ফসফোগ্লিসারলডিহাইডের 10 অণু এখানে ব্যবহৃত হবে। 10 অণু ফসফোগ্লিসারলডিহাইড থেকে কতগুলি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে আবার 5 কার্বনযুক্ত RUBP তৈরি হবে। এই প্রক্রিয়াটা একটা চক্রাকার পথে সম্পন্ন হয়, সেই চক্রটিকে বলা হয় কেলভিন চক্র। তাহলে কেলভিন চক্রে RUBP পুনরায় উৎপাদিত হয়। তাহলে 3 নম্বর ধাপটি হলো RUBPর পুনঃসংশ্লেষ। কী থেকে হলো, যে 12 অণু ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয়েছিল তার 10 অণু ফসফোগ্লিসারলডিহাইড থেকে RUBP পুনঃসংশ্লেষিত হলো। এবার দেখব 4 নম্বর ধাপে কি হবে। তাহলে 4 নম্বর ধাপে আর কি অবশিষ্ট আছে, অবশিষ্ট বলতে এখনও দেখো শর্করা উৎপন্ন হয়নি। সালোক সংশ্লেষের মূল যে জিনিসটা, যে শর্করা জাতীয় খাদ্য তৈরি, সেটা কিন্তু এখনও আমরা পাইনি, আলোক দশাতেও পাইনি। আর এই অন্ধকার দশায় এখন পর্যন্ত যে 3টে ধাপ সম্পন্ন হয়েছে, এখানেও শর্করা উৎপন্ন হয়নি। তাহলে শর্করা উৎপন্ন হওয়াটা বাকি আছে। এখানে কি হয়, তাহলে 10 অণু ফসফোগ্লিসারলডিহাইড ব্যবহৃত হয়ে গেছে, 12 অণুর মধ্যে আছে কি, তাহলে এই ধাপটার নাম হবে গ্লুকোজ সংশ্লেষ। গ্লুকোজ সংশ্লেষ। গ্লুকোজ সংশ্লেষ এখানে কি হবে, 2 অণু PgAldehyde আর আছে, ফসফোগ্লিসারলডিহাইড আছে। এই 2 অণু ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হবে শর্করা। 2 অণু ফসফোগ্লিসারলডিহাইড যেটা আমাদের অবশিষ্ট আছে, এই ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হবে শর্করা জাতীয় যৌগ, বা যেটাকে আমরা বলছি গ্লুকোজ।
6 কার্বনযুক্ত গ্লুকোজ তৈরি হবে। তাহলে এই যে ফসফোগ্লিসারলডিহাইড ছিল এটা থেকে তৈরি হবে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? এখানে বোর্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে, লেখাচ্ছে না ঠিকঠাক। C6H12O6 এটা কি একটা 6 কার্বনযুক্ত পদার্থ, 6 আছে। আর এটা কি ছিল? পিজিএলডিহাইড 3 কার্বনযুক্ত একটা যৌগ। তাহলে 12 অণু ফসফোগ্লিসারলডিহাইডের 10 অণু ব্যবহৃত হয়েছে আরইউবিপি উৎপাদনে। বাকি যে 2 অণু ফসফোগ্লিসারলডিহাইড আছে সেই ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হয় 6 কার্বনযুক্ত গ্লুকোজ। তাহলে অন্ধকার দশার শেষ ধাপটিতে এসে 2 অণু ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হয় 1 অণু গ্লুকোজ। এই হলো অন্ধকার দশার বা আলোক নিরপেক্ষ দশার বিবরণ। তোমাদের এখান থেকে যে প্রশ্নটা পড়ে যে সালোক সংশ্লেষ কয়টি দশায় সম্পন্ন হয়, এর যে কোনো একটি দশা সংক্ষেপে বর্ণনা করো, বা উল্লেখ করে দিতে পারে তোমাদের যে আলোক দশাটি কিংবা অন্ধকার দশাটি বর্ণনা করো। তো সেক্ষেত্রে এই পুরো বিবরণটাই, পুরো বর্ণনাটাই তোমাদের লিখতে হবে। আর এখান থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো পড়ে যে আলোক নিরপেক্ষ দশাটি কোথায় সম্পন্ন হয়, আলোক নিরপেক্ষ দশায় কোন কোন উপাদান ব্যবহৃত হয়, আলোক নিরপেক্ষ দশায় কি কি তৈরি হয়, কেলভিন চক্র কাকে বলে, অঙ্গার আত্তীকরণ কাকে বলে, আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি। এই যে প্রথমেই যেটা উৎপন্ন হয়েছিল আমাদের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আরইউবিপির বিক্রিয়ায় যে ফসফোগ্লিসারিক অ্যাসিড 5 কার্বনযুক্ত আরইউবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যখন বিক্রিয়া হলো তখন উৎপন্ন হয়েছিল 3 কার্বনযুক্ত একটি স্থায়ী যৌগ, যাকে আমরা ফসফোগ্লিসারিক অ্যাসিড বলছিলাম। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী জৈব যৌগ। এই স্থায়ী, এখান থেকে আরেকটি প্রশ্ন দেয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন 3 কার্বনযুক্ত স্থায়ী জৈব যৌগটির নাম কি। আর এখান থেকে কি প্রশ্ন পড়তে পারে যে অন্ধকার দশায় বা সালোক সংশ্লেষের কোন দশায় গ্লুকোজ সংশ্লেষিত হয়, সালোক সংশ্লেষের কোন দশায় গ্লুকোজ সংশ্লেষিত হয়, এই প্রশ্নগুলো এখান থেকে তোমাদের দিতে পারে। তাহলে এই হলো পুরোপুরি অন্ধকার দশার বিবরণ। আশা করি তোমরা ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পেরেছো। বইটা রিডিং পড়বে। আমি প্রত্যেক দিন তোমাদেরকে বলি যে বইটা ভালো করে রিডিং দাও। যত বেশি তোমরা রিডিং পড়বে তত তোমাদের এই ধারণাগুলো আরও বেশি করে মনের মধ্যে ঢুকবে এবং খুব সহজেই এই বর্ণনাগুলো করতে পারবে। অন্ধকার দশায় বা আলোক নিরপেক্ষ দশায় 4টি ধাপ আছে। এই 4টি ধাপ পরপর লিখতে হবে এবং সেইগুলো যদি তোমরা খাতাতে লিখে প্র্যাকটিস করো তাহলে সেটা খুব ভালোভাবে মনে থাকবে। তাই তোমাদেরকে এইটাই আমি রিকোয়েস্ট করব যে বই রিডিং পড়ার সঙ্গে সঙ্গে খাতাতে লিখে অভ্যাস করো, তাহলে খুব সহজে এগুলো মনে থাকবে। তাহলে আমরা পরের দিন আলোচনা করব সালোক সংশ্লেষের তাৎপর্য বা গুরুত্ব। আজকে তাহলে এখানেই শেষ করব।